নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাতে চলেছি বিখ্যাত ঔপন্যাসিক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত আরণ্যনিকেতন উপন্যাসটির একবিংশ পর্ব। প্রসঙ্গত বলে রাখি, এই পর্বগুলি আমি আমার পড়ার সুবিধার্থে ভাগ করে নিয়েছি। মূল বইয়ে কিন্তু এরকমটা নেই। বিপিন সম্পর্কে তিনি বলতে পারবেন না। বিপিন বনবিহারীর মতো অসহায় আর্তের মতো চিৎকার করেনি, করার কথাও নয়। সে কর্মবীর, সে কাঁদবে না, কিন্তু প্রসন্ন প্রশান্তভাবেও আত্মসমর্পণ করতে পারবে না। তার বেদনা ক্ষোভের হাহাকারে ফেটে পড়বে। অন্ধকারের মধ্যে আত্মমগ্নের মতো পথ হাঁটছিলেন তিনি। সত্য সত্যই যেন স্থান কাল সম্পর্কে চেতনা ছিল না তার। চেতনা ফিরে এলো নবগ্রামের বাজারের আলোয়। চৌমাথাটার দোকানে দোকানে আলো জ্বলছে। সেকালের মতো ম্লান আলো নয়, উজ্জ্বল আলো। পেট্রোম্যাক্স, লণ্ঠন, দেওয়ালগিরি, 250 বাতি, 25 বাতি, 40 বাতি। এই আলোর ঝলক তাঁর চোখে লেগে তাকে সচেতন করে দিল। সামনে একটা মণিহারি দোকানের ঝকমকে জিনিসগুলি চোখে যেন রং ধরিয়ে দেয়। হরেন ডাক্তারের দোকানে ওরা কারা? প্রদ্যোৎ ডাক্তারের স্ত্রী আর তার সেই আগন্তুক বন্ধুটি। তারা দুজনেই বেরিয়ে এলো এই সময়। ডাক্তারের স্ত্রী সুন্দরী মেয়ে, তার উপর সেজেছে, মনোরমা করে তুলেছে নিজেকে। মশাই দাঁড়ালেন। তারা দুজনে চলে গেল টর্চ জ্বালিয়ে ডান পাশের অন্ধকার পথ ভেদ করে। ওই পথে তাঁকেও যেতে হবে। কোলাহল উঠেছে চারিদিকে। বাজারের কেনা বেচা চলছে। বেছে অল্প আলো যে দিকটায় পড়েছিল সেই দিকটা ধরে তিনি চৌমাথাটা পার হয়ে মোড় ফিরলেন। এবার পথ আবার অন্ধকার। বাঁচলেন তিনি। বিপিনের কথা কেউ জিজ্ঞাসা করলে কি বলতেন তিনি? অনেকটা আগে ডাক্তারের স্ত্রী আর তার ডাক্তারের বন্ধুটিই চলেছে। অন্ধকার রাস্তায় বালি কাঁকড়ের উপর মশায়ের পায়ের জুতোর শব্দ উঠেছে। এই জায়গাটা নির্জন, বসতিহীন। অনেকটা পিছনে নবগ্রামের বাজারপটির আলোর ছটা শূন্যলোকে ভাসছে। এতটা দূরে বাজারের কোলাহল স্থিমিত হয়ে এসেছে, ক্ষীণ হয়ে আসছে ক্রমশ। বর্ষার মাঠে ব্যাঙের ডাকের ঐকতান উঠেছে, কলরব করছে। ওটা কি যন্ত্রণাকাতর শব্দ? ওহ, সাপে ব্যাঙ ধরেছে। মশাই থমকে দাঁড়ালেন, আবার চড়লেন। বড় পুকুরটার পাশ দিয়ে এসে মাঠের মধ্যে রাস্তার একটা বাঁক ফিরতেই আলো পেলেন মশাই। হাসপাতালের কোয়ার্টারের জানালায় বারান্দায় আলোর ছটা পড়েছে। হাসপাতালের বারান্দায় আলো জ্বলছে। প্রদ্যোৎ ডাক্তারের বারান্দায় পেট্রোম্যাক্স জ্বলছে। ওই যে ডাক্তারের স্ত্রী আর বন্ধুটি। প্রদ্যোৎ ডাক্তার বসে রয়েছে, চারুবাবু ডাক্তার, আরও কজন। এতক্ষণে ফিরেছেন ডাক্তারবাবু? হাসপাতালের বাইরের দেওয়ালের পাশ থেকে কে একটি লোক বেরিয়ে এলো। কে? বিনয়। চিনতে পেরে আশ্চর্য হলেন মশাই। বিকে মেডিকেল স্টোর্সের বিনয়। ডাক্তারদের মিটিং হচ্ছে। মিটিং? হ্যাঁ, আমাকে বয়কটের ব্যবস্থা হচ্ছে। তোমাকে বয়কটের? হ্যাঁ, কাল যাব আমি আপনার কাছে। মিটিং শুধু আমাকে নিয়েই নয়, আপনিও আছেন। বলবো, কাল সকালে সব বলবো। যাব আমি। এখানকার সব ডাক্তার এসেছে। ওই দেখুন না, এখন হরেন শুধু আসেনি। চারুবাবু, প্রদ্যোৎবাবু যাচ্ছে। হরেনকে নিয়ে বিপিনবাবুকে দেখে আসবে। এসে মিটিং হবে। আপনি দেখে এলেন বিপিনবাবুকে? আপনি থাকবেন না? আপনাকে বুঝি বলে নাই? মশাই কোনো জবাব দিলেন না। না, কোনো কথাই তিনি বলবেন না। বিনয় বললে, আজ সকালে কিশোর দাদা তো খুব বলেছে আপনার কথা। সারা গাঁয়ে একেবারে হই হই করছে। এই কথার জবাবও কোনো মশাই দিলেন না। বিনয় বলেই গেল, প্রদ্যোৎ ডাক্তার শুনেছি খুব চটেছে। মশাই এবার বললেন, আমি যাই বিনয়। বিনয় চকিত হয়ে উঠল। হ্যাঁ, ওরা আসছে, আমিও যাই। কাল যাব আমি আপনার কাছে।
সে আবার দেওয়ালের পাশ দিয়ে অন্ধকারে মিশে গেল। চারুবাবু, প্রদ্যোৎ ডাক্তারের বন্ধু বারান্দা থেকে নেমে চলে আসছে। প্রদ্যোৎ ডাক্তারের বাসায় সেদিন এই অঞ্চলের পাশ করা ডাক্তারেরা সকলেই এসে জমেছিল। প্রদ্যোৎই উদ্যোগী হয়ে সকলকে ডেকেছে। এখানে একটি কোঅপারেটিভ মেডিকেল স্টোর খোলার কথা হবে। বিনয়কে বয়কটের জন্য ঠিক নয়, তবে বিনয়কে মুশকিলে পড়তে হবে বইকি। শুধু তাই নয়, এখানে ছোটোখাটো ক্লিনিকও সে করতে চায়। ডাক্তারের বন্ধু ক্লিনিক্যাল প্র্যাকটিস করেন এই জেলার সদরে। সদর থেকে বিপিনবাবুর ইউরিন ও ব্লাড রিপোর্ট নিয়ে ডাক্তার নিজেই এসে গতকাল থেকে বসে আছেন। বিপিনের রিপোর্ট আশাপ্রদ বটে, কিন্তু পরীক্ষক ডাক্তারের কি একটা সন্দেহ হয়েছে। তিনি আবার একবার ইউরিন ব্লাড নিজে নিয়ে যাবেন। সেই সঙ্গে এই মিটিংয়ে যোগ দিয়েছেন তিনি। প্রদ্যোতের অনুরোধেই যোগ দিয়েছেন। প্রদ্যোৎ ডাক্তারের মত, একালের ক্লিনিকের সাহায্য ছাড়া চিকিৎসা করা অন্যায়। যে বিজ্ঞান নিয়ে সাধনা, সেই বিজ্ঞানকে এতে লঙ্ঘন করা হয়। সাধারণ ম্যালেরিয়া বা সামান্য অসুখ বিসুখে উপসর্গ দেখে থার্মোমিটার, স্টেথোস্কোপের সাহায্যে চিকিৎসা করা হয়তো যায়, কিন্তু অসুখ যেখানে একটু জটিল বলে মনে হয়, যেখানে এতটুকু সংশয় জাগে, সেখানে ক্লিনিকের সাহায্য ছাড়া চিকিৎসা করা অন্যায় হবে। মল মূত্র বিজ্ঞানসম্মত উপায়ে পরীক্ষা হবে ক্লিনিকে। নারী পরীক্ষার উপর তার বিশ্বাস নাই। বায়ু, পিত্ত, কফও বুঝতে পারে না, এবং চোখে উপসর্গ দেখে রোগীর গায়ের গন্ধ বিচার করে রোগ নির্ণয় 2-4 জন প্রতিভাবানের পক্ষে সম্ভব বটে, কিন্তু সাধারণ চিকিৎসকদের সে শক্তি নাই। যারা করেন তারা 5টাতে ঠিক ধরেন, 5টাতে ভুল করে পরে শুধরে নেন, 5টাতে ভুল শেষ পর্যন্ত ধরাই পড়ে না। রোগী যখন মারা যায় তখন মনে হয় চিকিৎসা আগাগোড়াই ভুল হয়েছে। রোগটা বোধহয় ম্যালেরিয়া ছিল না, কালা জ্বর ছিল, অথবা কালা জ্বর ছিল না, ছিল ম্যালেরিয়া। ম্যালেরিয়াকে টিবি বলে ভুল করতেও দেখা গিয়েছে। সেদিন একটা ছেলের চিকিৎসায় মারাত্মক ভুল হয়েছে। ছেলেটা মরা অবধি তার মন পীড়িত হয়ে আছে। বিনয়ের দোকানে যেসব প্রেসক্রিপশন সরবরাহ হয় তার মধ্যে অসাধুতা আছে। কোনো ওষুধ না থাকলে নিজেরাই বুদ্ধিমতো একটা বিকল্প দিয়ে চালিয়ে দেয়, তাও না থাকলে সেটা বাদ দিয়েই চালিয়ে দেয়। কোনো ওষুধটা যথানিয়মে ক্রমরক্ষা করে তৈরি করে না। ওষুধের শিশি স্থির থাকলেই দেখা যায় বিভিন্ন ভেষজ স্তরে স্তরে স্বতন্ত্র হয়ে ভাসছে অথবা তলায় জমে রয়েছে। এক দফা ওষুধ এনে তাতেই চালায় 6 মাস, 1 বছর। নিস্তেজ নির্গুণ ওষুধের ক্রিয়া হয় না। সব থেকে বিপদ হয়েছে এখনকার বিশেষ ওষুধগুলি নিয়ে। পেনিসিলিনের যে বিশেষ তাপমানে রাখার কথা, এখানে তা রাখা হয় না। যেসব ওষুধ আলোক রশ্মিতে বিকৃত হয়, সেগুলিও নিয়ম মতো এরা রাখে না। মানুষের জীবন মরণ নিয়ে যেখানে প্রশ্ন, সেখানে অবহেলা, অজ্ঞতা এবং কুটিল ব্যবসায় বুদ্ধির স্বেচ্ছাচারে ব্যভিচারে মানুষের জীবন হচ্ছে বিপন্ন। এছাড়া জাল ওষুধ চালায় বলেও প্রদ্যোৎ বিশ্বাস করে। তার উপর দাম। দরিদ্র মানুষ, সরল গ্রামবাসী অসহায়ভাবে সর্বশান্ত হয়ে এই লোলুপতার খড়গের নিচে ঘাড় পেতে দিতে বাধ্য হচ্ছে। শুধু দামই নয়, বাকির খাতায় বাকি বেড়েই চলেছে। এদের পীতপাণ্ডুর চোখের দৃষ্টি দেখলে প্রদ্যোতের করুণাও হয়, রাগও হয়। এক সময় মনে হয় মরুক, এরা মরুক, মরে যাক, শেষ হয়ে যাক। নির্বোধ মূর্খেরা নিজের অজ্ঞতা, মূর্খতা, নির্বুদ্ধিতা কিছুতেই স্বীকার করবে না, বললে শুনবে না, বুঝিয়ে দিলে বুঝবে না, বিশ্বাস করবে না। আজও কবজ, মাদুলি, জড়ি বুটি, ঝাড় ফুঁক ছাড়লে না এরা। এদের বিজ্ঞানবোধ জীবন মশায়ের নারী জ্ঞান পর্যন্ত এসে থেমে গেছে। তাই অনেক চিন্তা করে সে এখানকার ডাক্তারদের এবং এই বন্ধুটিকে নিয়ে একটি নতুন প্রতিষ্ঠান গড়ে তুলতে চায়। বড় একটি ওষুধের দোকান, তার সঙ্গে একটি ছোটোখাটো ক্লিনিক। এখানকার অবস্থা দেখে সে যা বুঝেছে তাতে বড় একটি কারবার বেশ সমৃদ্ধির সঙ্গেই চলবে। নবগ্রামে একটি মাঝারি ওষুধের দোকান
আজ 30 বৎসরেরও বেশি কাল ধরে ভালোভাবেই চলে আসছে। তার আগে হরিশ ডাক্তারের বাড়িতে এক আলমারি ওষুধ নিয়ে তার নিজস্ব কারবার চলত। জীবন মশায়ের আরোগ্য নিকেতনে নাকি সমারোহের সঙ্গে দীর্ঘকাল চলেছে। আজ 1950 সালে কি এখানে ক্লিনিক ও বড় ওষুধের দোকান চলবে না? আজ নবগ্রামেই 2জন MB, 2জন LMF রয়েছেন। আশেপাশে চারিদিকে 10-12 মাইলের মধ্যে আরও 4জন LMF আছেন। তাদের সকলেরই কোনো রকমে চলে যাচ্ছে। তাদের সকলেরই আজ নিমন্ত্রণ করেছেন প্রদ্যোৎ ডাক্তার। সকলে মিলে অংশীদার হয়ে এই কারবার গড়ে তোলবার কল্পনা। তাতে সকলেরই লাভ। তারা ব্যবসায়ীর মতো লাভ করবেন না, তবু যেটুকু লাভ হবে তাঁরাই পাবেন। প্রেসক্রিপশনে কমিশনেও যে যেমন পান তা পাবেন। এখানকার লোকেও অপেক্ষাকৃত কম দামেই ভালো ওষুধ পাবে। কোয়ার্টারের বারান্দায় চেয়ার টেবিল বিছিয়ে আসরটি বেশ মনোরম করেই পাতা হয়েছে। সন্ধ্যার সময় চা পর্ব থেকে শুরু হয়েছে। মাঝখানে একটা পেট্রোম্যাক্স আলো জ্বলছে। রাত্রে খাওয়া দাওয়া আছে। কিছু পাখি শিকার করা হয়েছে, তার সঙ্গে কয়েকটি মুরগিও আছে। রান্না করছে হাসপাতালের কুক। মঞ্জু ঘুরে ফিরে রান্নাবান্না তদবির করছে। বারান্দার এক পাশে একটি অর্গানও রাখা হয়েছে। মধ্যে মধ্যে গান গাইবে সে। এখানে নবগ্রামের আশেপাশে যারা প্র্যাকটিস করে তারা সকলেই স্থানীয় লোক। গত 50 বছরের মধ্যে ডাক্তারই সব পেশার চেয়ে ভালো পেশা হয়ে দাঁড়িয়েছে। ম্যালেরিয়ার প্রকোপই এর প্রধান কারণ। ম্যালেরিয়ার সঙ্গে আছে 2-4টে টাইফয়েড, 2-10টা রেমিটেন্ট, তার সঙ্গে অমাশয় পেটের অসুখ। বসন্ত হয়, কিন্তু মহামারী হয়ে দেখা দেয় না বড় একটা। তবে কলেরা মাঝে মাঝে হয়। সেকালে কলেরা হতো মহামারীর মতো, একালে টিকার কল্যাণে তা হয় না। এটা ছাড়া নানা ব্যাধি এটা ওটা তো লেগেই আছে। সেই কারণে ডাক্তার হতে পারলে নিশ্চিন্ত উপার্জন হবে। আগে লেখাপড়া শিখে সকলেই আইনটা পড়ত, চাকরি না পেলে উকিল হবে। কিন্তু উকিলদের পেশা অনিশ্চিত। যার কপাল খুলল সে রাজা হলো, না হলো সে ফকির বললেও চলে। ডাক্তারিতে তা নয়, কিছু হবেই। কপাল খুললে কথাই নাই, তার উপর বাড়িতে বসে চলে। 10 বছর আগে এখানে চারিপাশে 2জন পাশ করা ডাক্তার ছিল। হাতুড়ে অনেক কজনই করে খেত। এখন এখানে 6জন পাশ করা ডাক্তার। কেউ বর্ধমানে, কেউ বাঁকুড়ায়, জনসারে কলকাতায় ক্যাম্বেল এবং মেডিকেল স্কুলে পড়ে পাশ করে এসেছেন। এরা সকলেই বিনয়ের পাইকারি খদ্দের। বিনয়ের বিরুদ্ধে অভিযোগ তাদের নেই এমন নয়, আছে। পুরনো ওষুধ বিনয় চালায়, দাম বেশি ঠিক নেয় না, তবে কোঅপারেটিভের দাম আরও কমবে। ক্লিনিকের তেমন প্রয়োজন তারা অনুভব করে না, তবে হলে মন্দ কি, শক্ত রোগে 2-1 ক্ষেত্রে প্রয়োজন হতেও পারে। এবং প্রদ্যোৎ ডাক্তারকে একটু তুষ্ট রাখাটাও প্রয়োজন তাদের আছে। 2-1টা শক্ত রোগী, বিশেষ করে অপারেশন কেস নিয়ে এলে হাসপাতালে যেগুলি করে দেবে প্রদ্যোৎ ডাক্তার। কিছুটা বিজ্ঞানের প্রেরণার তাগিদও অবশ্য আছে। তারা সকলেই অপেক্ষা করে রয়েছেন। বিপিনবাবুকে দেখে ডাক্তারেরা ফিরলেই আলোচনা আরম্ভ হবে। প্রদ্যোতেরা বিপিনের কেস আলোচনা করতে করতেই ফিরলেন। বিপিনবাবু আজ বলেছেন, আপনারা কি বলছেন বলুন। এইভাবে আমি আর বেঁচে থাকতে চাইনি। জীবন মশাই বলে গেছেন আমি বাঁচব না। রতনবাবু বলেছিলেন না, তা তো তিনি বলেননি বিপিন। তার উপর ইনজাস্টিস করো না তুমি বিপিন। দৃঢ়ভাবে বিপিনবাবু বলেছিলেন, না, ইনজাস্টিস করিনি আমি। তিনি যেভাবে আমি ঠিক বুঝতে পারছি না বলে চলে গেলেন, ফি না নিয়েই চলে গেলেন, তার মানে ও ছাড়া আর কিছু হয় না। বলুন না, আপনিই বলুন, তার মতামত সম্পর্কে আপনার কী মনে হয়েছে? বিপিনবাবুর ছেলেটিও বললে, হ্যাঁ, উনি একরকম তাই বলে গেছেন ইঙ্গিতে। বিপিনবাবু বলেছেন, এখন আপনারা বলুন আপনাদের মত, এবং কতদিনে আমি বিছানা ছেড়ে অন্তত ইনভ্যালিড চেয়ারেও একটু আধটু ঘুরতে পারবো বলুন। আমার রাশিকৃত কাজ পড়ে রয়েছে। মধ্যে মধ্যে প্রাণের দায়ে মক্কেলরা আসে, তাদের সঙ্গে আপনারা দেখা পর্যন্ত করতে দিচ্ছেন না। তাই বা কখন দেবেন বলুন, ফ্র্যাঙ্কলি বলুন, আমি শুনতে চাই। চারুবাবু একটু বোঝাতে চেষ্টা করেছিলেন, বলেছিলেন, আপনার মতো লোক অধীর হলে আমরা কি করব বিপিনবাবু? আপনি তো নিজেই জানেন এ রোগের কথা। তাছাড়া চঞ্চল হচ্ছেন আপনি, এতে আপনার অনিষ্ট হবে।
জানি, জেনেই বলছি, আমি এইভাবে থাকতে পারছি না। জীবনমশাই তাঁর কথা বলেছেন এবং চলে গেছেন একরকম। এখন আপনাদের পালা। আপনারা বলছেন ভালো আছি আমি। বেশ, এখন বলুন কতদিন আমি উঠব? অবশ্য পূর্বের জীবন ফিরে পাবো না আমি জানি, কিন্তু তার সামান্য অংশ বলুন। প্রদ্যোৎ বলেছে, কলকাতায় ডাক্তার চ্যাটার্জি আপনাকে দেখেছিলেন, তার নির্দেশ মতো এখানে আমরা চিকিৎসা করছি। মতামত তিনি দেবেন। আমরা বলতে পারি জীবন ডাক্তারের সঙ্গে একমত নই আমরা। আপনি আগের থেকে ভালো আছেন এবং এই উন্নতির যদি ব্যাঘাত না হয় তবে ক্রমে ক্রমে সেরে উঠবেন আপনি। কতদিনে সে বলতে হলে ডাক্তার চ্যাটার্জির সঙ্গে পরামর্শ করতে হবে। বেশ, তাই হোক। ডাক্তার চ্যাটার্জি আসুন। হরেন, তুমি যাও, তাকে নিয়ে এসো। যা চাইবেন দেব। লজ্জায় ঘেন্নায় আমি দগ্ধ হয়ে যাচ্ছি। এর শেষ কথা জানতে চাই আমি। আর মাথা তুলে সামনের দিকে তাকিয়ে বলেছেন, জীবন মশাইকে যেন আর না ডাকা হয়। আমি মরবো কিনা জানতে চাই না। মরবে সবাই একদিন, এ রোগে আমি বাঁচব কিনা জানতে চাই। কথা বলেছেন বাপকে লক্ষ্য করে। সেই কথা বলতে বলতেই ফিরে এলেন ওরা। চাকর চা এনে সামনে নামিয়ে দিলে। হরিহর কম্পাউন্ডার চারুবাবুর সামনে নামিয়ে দিলে একটি চায়ের গ্লাসে 2 আউন্স ব্র্যান্ডি এবং একটি সোডার বোতল। চারুবাবুই এ প্রস্তাবে উৎসাহ বেশি। তিনি হবেন সোসাইটির চেয়ারম্যান। ব্র্যান্ডির গ্লাসে চুমুক দিয়ে সিগারেট ধরিয়ে চারুবাবু পকেট থেকে ঘড়িটা বের করলেন। 9টা 5। কাজ শুরু করে দিন প্রদ্যোৎবাবু, সময় এখন ভালো। দুর্গা দুর্গা, সিদ্ধিদাতা গণেশ, কাজ আরম্ভ করুন। চারুবাবু আগে থেকেই পাঁজিয়ে দেখে রেখেছেন। প্রদ্যোৎ এসব মানেন না, বরং মানা অপছন্দই করেন। তবু এক্ষেত্রে চারুবাবুর ইচ্ছায় বাধা দেননি। প্রদ্যোৎ কাগজ কলম টেনে নিয়ে বসল। চারুবাবু হেসে বলল, কীরকম মিটিং মশাই? একটা ওপেনিং সং হবে না? হারমোনিয়াম মিসেস বোস উপস্থিত থাকতে। ডাক্তারের স্ত্রী অত্যন্ত সপ্রতিভ মেয়ে। সে মাথাটি নত করে সসম্ভ্রমে বলল, সভাপতির আদেশ শিরোধার্য, এবং অর্গানটার সামনে বসে গেল। একটা ব্যাঘাত পড়ল। হঠাৎ হাসপাতালের ফটকে 4-5 জন লোক ঢুকে এলো। একটি মেয়ে বুক চাপড়ে কাঁদছিল। ওরে সোনা রে, ওরে মানিক রে, ওরে বাবা রে। প্রদ্যোৎ এক মনে হিসেব কষে যাচ্ছিল। কান্না শুনে কাগজ কলম ধীরতার সঙ্গে গুছিয়ে রেখে উঠে দাঁড়ালো। এত রাত্রে এমন বুক চাপড়ে কাঁদছে, হাসপাতালে ছুটে এসেছে, নিশ্চয় অ্যাক্সিডেন্ট। ইমার্জেন্সি ওয়ার্ডের কেস, কিন্তু এখানে ইমার্জেন্সি ওয়ার্ড মানে 2টি বেড। এখন একটি বেড ছিল। প্রদ্যোৎ এসে অনেক চেষ্টা করে কিশোরবাবুকে দিয়ে চেষ্টা করে আর একটা বাড়িয়েছে। থানা হেলথ সেন্টার হলে 5টা বেড হবে, কিন্তু নূতন ব্যবস্থাও করেছেন। কিন্তু ইমার্জেন্সি ওয়ার্ডের সব থেকে বড় প্রয়োজন রক্তের। রক্ত কলকাতার ব্লাড ব্যাঙ্কে 150 মাইল দূরে। আমি আসছি, দেখি কি হলো। প্রদ্যোৎ চলে গেল। চারুবাবু বললেন, এমন কর্তব্যপরায়ণ লোক আমি দেখিনি। আমিও একসময় এখানে ছিলাম তো, আমারও খুব কড়াকড়ি ছিল। বুঝলেন মিসেস বোস, আমিও খুব কড়া লোক ছিলাম। তবে করব কি, সে কালই ছিল আলাদা। তখন হাসপাতাল ছিল বাবুদের, ডিবি গ্রান্ট ছিল এই পর্যন্ত। বাবুরাই হর্তাকর্তা বিধাতা। ডিসপেন্সারিতে কাজ করছি, বাবুদের কল এলো, আসুন আর্জেন্ট। কি করব, যেতে হলো। গিয়ে দেখি ছোট ছেলে খুব চিৎকার করছে তার স্বরে। বাবুর মেয়ের প্রথম ছেলে, 12 বছরের মেয়ের ছেলে। বুঝছেন ব্যাপার? 12 বছরের মেয়ের ছেলে। মঞ্জুর বিস্ময়ের আর অবধি রইল না। তার আর আশ্চর্য কি, সে আমলে তো হামেশাই হতো। 11 বছরের মেয়ের ছেলে আমি দেখেছি। 14 বছর বয়স পর্যন্ত ছেলে না হলে সেকালে হায় হায় পড়ে যেত সংসারে। আর ছেলে হলো না, দেবতা স্থানে মানত করত। মঞ্জু বললে, আমার মায়ের মায়ের মা, গ্রেট গ্র্যান্ড মা, তাঁর ছেলে হয়েছিল 13 বছরে। আমার মায়ের মা। তাই শুনি যখন তখন আশ্চর্য হয়ে যাই, সে বুড়ি আজও বেঁচে আছে। ওহ, যা কালা হয়েছে বুড়ি, জানেন।
হঠাৎ একটা ভয়ার্ত চিৎকারে সকলে চমকে উঠল। কি হলো? চিৎকারটা ডাক্তারের বাসার ভিতর। কেউ যেন বু হু করে চেঁচাচ্ছে। কে? ঠাকুরের গলা মনে হচ্ছে। মঞ্জু দাঁড়িয়ে উঠে ছুটল, সঙ্গে সঙ্গে প্রদ্যোতের বন্ধুও ছুটল। চারু ডাক্তার বললেন, কি হলো? চোট টোট নাকি? হরেন বললে, কি জানি, না কড়াইটারে উল্টে ফেললে পায়ে নাকি? চারুবাবু বললেন, দেখো হরেন। সকলেই সচকিত হয়ে চেয়ে রইল দরজার দিকে। চারুবাবু শেষ ব্র্যান্ডিটুকু পান করে ডাকলেন, ও মশাই, ও মিসেস বোস, হলো কি? ওদিকে ভিতরে হাউমাউ করে কি বলছে ঠাকুরটা, কিছু বুঝতে পারা যাচ্ছে না। প্রদ্যোতের বন্ধু ধমকাচ্ছে, ডাক্তারের বউ খিলখিল করে হাসছে। চারু ডাক্তার বললেন, বলি হরেন, আগে এ মেয়েটা কি হে, কি হাসছে দেখো তো, আবার বন্দুক নিয়ে শিকার না কি করে? হরেন বললেন, হ্যাঁ, সাইকেলেও চড়েন। চারু ডাক্তার এবার বললেন, হে একটা গেছো মেয়ে। ডাক্তারটি লোক ভালো, কিন্তু শেষ পর্যন্ত ওই গেছো মেয়ের পাল্লায় পড়ে গাছে না উঠে বসতে হয়, লেজ না গজায়। সব ডাক্তারেরাই হেসে উঠল। চারুবাবু মাথার টাক হাত বুলিয়ে সরসে হেসে বললেন, কিন্তু ওরা আছে বেশ, কপত কপতি সম, বেশ হাসছে, খেলছে, গাইছে, বেশ আছে। মাঝে মাঝে মনে আফসোস হয়, বলি একালে জন্মালাম না কেন। ডাক্তার এবার নিজেই হেসে উঠলেন, প্রায় সঙ্গে সঙ্গেই খিলখিল করে হেসে বর্ষার ঝর্ণার মতো ঝরে পড়তে পড়তে ওদিক থেকে বেরিয়ে এলো প্রদ্যোৎ ডাক্তারের গেছো বধূটি। ডাক্তারের বন্ধুও হাসছিল। সে বললে, ইডিয়েট কোথাকার, কাণ্ড দেখুন তো। চারু ডাক্তার বললেন, হলো কি? মঞ্জু বললে, ভূত। চারুবাবু, ভূত এসেছিল। আবার সে উচ্ছ্বসিত হয়ে হাসতে লাগলো। ভূত? চারু ডাক্তারের আমেজ ছুটে গেল। হ্যাঁ, চাকরটা ঘরে খাবার জায়গা করছে, ওদিকে রান্নাঘরে ঠাকুর গরম মশলা বেটে মাংসের সঙ্গে গুলে দিচ্ছে। সারি সারি থালা বাটি সাজানো, হঠাৎ টুপটাপ শব্দে ঢিল পড়তে শুরু করে। ঠাকুর তাইতে উঠে জানলা দিয়ে উঁকি মেরে দেখে আপাদমস্তক সাদা কাপড় পরে কে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই বললে, একটু মাংস দে, একটু মাংস দে, দি একটু। ব্যাস, ঠাকুর অমনি বু বু করে উঠেছে। প্রদ্যোতের বন্ধু বলল, আমার ইচ্ছা হলো ব্যাটের গালে ঠাস করে চর কষিয়ে দিই গোটা কয়েক। চারু ডাক্তার বললেন, এতটা উড়িয়ে দিলে চলবে না, জায়গাটা ভালো নয়, বহু লোক বহুবার ভয় পেয়েছে এখানে। একটু এগিয়ে গিয়ে একটা বড় গাছ ছিল, সেখানে নানা প্রবাদ ছিল। আর হাসপাতাল যেখানে, ওখানটাই তো ছিল মুসলমানদের কবরস্থান। ওই ভয়ে হাসপাতালে সেখানে রোগী হতো না। গোটা 7 বছরে 7টা রোগী হয়নি, যা গোটা চারেক হয়েছিল তাও মরণ দশায় ভিখিরি আর নাকারি। গোটা 2 অ্যাক্সিডেন্ট কেস, প্রায় আনক্লেমড প্রপার্টির মতো। সেসব ওই কিশোরবাবুর সোশ্যাল সার্ভিসের দল কুড়িয়ে বাড়িয়ে ভরে দিত। একটা ছাড়া মরেছেও সব কটা, এবং সব রোগীতেই ভয় পেত। মঞ্জু আবার খিলখিল করে হেসে উঠল, বলে, আপনি ভূত বিশ্বাস করেন নাকি ডাক্তারবাবু? চারুবাবু বললেন, হ্যাঁ, মানে করি আবার করিও না, করি না আবার করি, দুই বটে। মানে কি যে আছে কি যে নাই, এ ভারী মুশকিল। প্রদ্যোৎ ফিরে এলো, গম্ভীর মুখ, আস্তিন পর্যন্ত জামা গোটানো। ডিসইনফেক্ট্যান্টের মৃদু গন্ধ উঠেছে। চেয়ারের উপর বসে পড়ে বললেন, ছোট ছেলে, 6-7 মাস বয়স, গরম দুধ পরে একেবারে। চারু ডাক্তার আপনার অগাতেই একটা জৈবিক যন্ত্রণাকাতর শব্দ করে উঠলেন, আহ। অন্য সকলে শিউরে উঠল, উফ। প্রদ্যোতের বন্ধু প্রশ্ন করল, টিকবে? মরে গেছে। টেবিলের উপরে শোয়াবার পর মিনিট কয়েক ছিল, তারপর বার কয়েক স্প্যাজম, ব্যাস। আমি আর করিনি কিছু, শুধু দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। মঞ্জু স্থির হয়ে গিয়েছে, আর সকল চঞ্চলতা, হাসি, কৌতুক সব যেন তার কে শুকিয়ে নিয়েছে। প্রদ্যোতের বন্ধু বললে, এখানে আবার আর এক হাঙ্গামা। হাঙ্গামা মানে? তোমার ঠাকুর ভূত দেখেছিল, বুবু শব্দে চিৎকার, সে এক কাণ্ড। ননসেন্স,
বদমাইশি করছে বেটা, বোধহয় মাংস টাংস সরিয়েছে, পরে বলবে ভূতে খেয়ে গেছে। চারু ডাক্তার বলে, ওরকম করে উড়িয়ে দেবেন না। প্রদ্যোৎ হেসে উঠল, আপনি ভূত মানেন নাকি? চারু ডাক্তার বললে, মানি মানে? এই গোরস্থানে ওদিকে একটা মানুষের বাচ্চা মরল অপঘাতে, এদিকে মাংসের গন্ধে ঘরে ঢেলা পড়ল, খোনা সুরে কথা কইলে। ব্র্যান্ডির আমেজ কেটে গেল। দিন, এখন আমাকে আর 1 আউন্স ব্র্যান্ডি দিন, সব মাটি, 1 আউন্সের বেশি না, ব্যাস ব্যাস। প্রদ্যোৎ গ্লাসটি বাড়িয়ে দিয়ে বললে, সে যা হোক, ভূত থাক বা না থাক, মারামারি নাই। এদিকের কথা বলুন, তাহলে আমাদের এদিকে সব ঠিক তো? হ্যাঁ ঠিক বই কি, নাকি হে সব? তাহলে কাগজখানা দেখুন, সই করে দিন। আপনি পড়ুন ডাক্তার। ইউসি, ব্যান্ডি খেয়ে চালসের চশমা চোখে দিয়ে বড্ড বেশি উঁচু নিচু লাগে আমার। আরে ওই জন্যে রাত্রে কল এলে আমি যাই না, নেভার। রাত্রে রোগী মরলে চারু ডাক্তার ইজ নট রেসপন্সিবল। পড়ুন, আপনি পড়ুন। প্রদ্যোৎ বলে গেল, কোম্পানির নাম হবে নবগ্রাম কোঅপারেটিভ মেডিকেল স্টোর্স অ্যান্ড ক্লিনিক্যাল ল্যাবরেটরি। চারু ডাক্তার বললেন, গুড। ক্যাপিটাল 5,000 টাকা, শেয়ার 10 টাকা হিসাবে। চারুবাবু 100 শেয়ার নিচ্ছেন, মঞ্জু বোস 100, আমার বন্ধু নির্মল সেন 100, হরেনবাবু 50। না মিস্টার বোস, আমার 25 করুন। কেন হে হরেন, তোমার তো চলতি ভালো হে। জীবন মশাই তোমায় ডেকে ইঞ্জেকশন দেওয়াচ্ছেন, ওদিকে রতনবাবুর ছেলে বিপিনবাবুর অ্যাটেন্ডেন্ট ফিজিশিয়ান তুমি, এ দুটো কেসেই তো তোমার 50-এর দাম উঠে যাবে হে। হরেনের মুখখানা লাল হয়ে উঠল। কুরনাহারের ডাক্তার হরিপাল পাল এতক্ষণে বললে, তাহলে জীবন মশাই আর হরেনবাবু বাঁচিয়েছেন খুব। আমাকেই প্রথম ডেকেছিল পাগলা শশী, একেবারে সরাসরি কথা বলেছিল। উইল 1খানা করে রেখেছে রামহরি, তাতে সাক্ষী হতে হবে তোমাকে। টিপসই আমরা দিয়ে নেব, তুমি সাক্ষী হয়ে যাও, হাঙ্গামা হুজ্জত কিছু হবে না, ভয় কিছু নাই। যদি হয় বলবে সজ্ঞানেই টিপসই করেছে রামহরি। টনটনে জ্ঞান ছিল। 50 টাকা, শেষে বলে 100 টাকা। কিন্তু আমি বললাম, ওতে আমি নাই শশীবাবু, মাফ করবেন আমাকে, টাকায় আমার কাজ নাই। আমি যা দেখেছিলাম তাতে তো প্রায় শেষ অবস্থা। ও কেসটা খুব বাঁচিয়েছেন জীবন মশাই। চারুবাবু বললেন, ওইটাই জীবন মশাইয়ের ভেলকি। আমি ভেলকি বলি বাপু, বুঝেছ না? রোগটা ঠাউর করতে পারে। তা পারে, নারীজ্ঞানী বলো আর বহুদর্শিতাই বলো, যাই বলো, লোকটা এগুলো প্রায় ঠিক ঠিক বলে দেয়। আর লোকটির গুণ হচ্ছে ধার্মিক। কিন্তু ওই একটা ব্যাপার, ওই এ রোগী বাঁচবে না, ওই নিদান, ওইটাতে যেন একটা কেমন ঝোঁক আছে। প্রদ্যোৎ ডাক্তার বললে, আমি কিন্তু কথার মধ্যে একটু ইন্টারাপ্ট করছি, আমরা আসল কথা থেকে সরে যাচ্ছি, আমাদের কাজটা পাকা করে নিতে হবে। হরেন বলেন, আমার তাহলে 40খানা শেয়ার লিখুন। চারুবাবু বললেন, তোমার 10খানার দাম আমি দিয়ে দেব হে, তুমি আমাকে মাসে মাসে দিও। যাও যাও, আপত্তি করো না, বাস খতম। 1 2 3। টেবিলের উপর চড় মেরে হাসতে লাগলেন। তারপর আবার বললেন, এই তো 3,500 উঠে গেল, বাকি 1,500 রইল, এরা দিক। এরা রয়েছে 5 জনে, ওরা 200 করে, মানে 20খানা করে দেবে। আর বাকি 500 আমি বলি ওপেন থাক, 2-4 জন কোয়াক আছে, তারা যদি। প্রদ্যোৎ দৃঢ় কণ্ঠে বলল, আমি কিন্তু এর বিরোধী ডাক্তারবাবু। টাকে হাত বুলিয়ে চারুবাবু বললেন, আপনার এখন নতুন রক্ত প্রদ্যোৎবাবু, অনেক কোয়াক ভালো চিকিৎসা করে, ভালো তাদের প্র্যাকটিস, তাদের টানুন। এই ধরুন জীবন মশাই। বাঁধা দিলেন প্রদ্যোৎবাবু। বললে, এ নিয়ে তর্ক আমি করব না, কিন্তু এ ইনস্টিটিউশন খাঁটি পাশ করা ডাক্তারদের। এখানে খাঁটি সায়েন্স ছাড়া ভেলকিকে আমরা প্রশ্রয় দেবার কোনো দরজা খোলা রাখব না। ডাক্তারবাবু, আপনি অস্বীকার করবেন না যে এখানে এখনও দৈব ওষুধ অনেক চলে, কবজ মাদুলি চলে। এই তো আপনাদের এখানকার ধর্ম ঠাকুরের বাতের তেল ওষুধের খুব খ্যাতি, কলকাতা থেকে লোক আসে।
কিন্তু আপনি ডাক্তার হয়ে প্রেসক্রিপশনে অবশ্য লিখবেন না ধর্ম ঠাকুরের তেল 1 আউন্স, এবং সে তেলও আপনি এই ডাক্তারখানায় রাখতে বলবেন না। কবজ মাদুলিও আমাদের মেডিকেল স্টোর থেকে অবশ্যই বিক্রি হবে না। আপনি আমাকে দমিয়ে দিলেন ডাক্তারবাবু। চারু ডাক্তার ঘাড় নাড়তে লাগলেন। যুক্তি আপনার কাটবার উপায় নেই। উকিল হলে ভালো উকিল হতে পারতেন আপনি। কিন্তু কি বলুন? খুব গম্ভীর মুখেই প্রদ্যোৎ প্রশ্ন করলে এবং টেবিলের উপর হাত রেখে চারুবাবুর দিকে একটু ঝুঁকেও পড়ে আগ্রহ প্রকাশ করলে। হেসে ফেললেন চারুবাবু। বললেন, কিন্তু একটা এমন কিছু নয়, মানে ভাবছিলাম আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অবশ্যই হয়, তাতে যেতে কে? সমস্ত মজলিসটাই হো হো করে হেসে উঠল। মিসেস বোস হেসে উঠল সর্বাগ্রে। হাসি একটু কমে আসতেই চারুবাবু বললেন, তবে এই 50টা শেয়ার পাবলিকের জন্য খোলা থাক। কেউ একটার বেশি শেয়ার পাবে না। যারা কিনবে ওষুধ পাবে একটা কনসেশন রেটে। তাতে আমি রাজি, এবং ওটাকে বাড়িয়ে 50-এর জায়গায় 100 করার পক্ষপাতী আমি। বাস বাস, দিন সই করে দিই। নাও, সব সই করো। সই করে চারু ডাক্তার কাগজখানা প্রদ্যোৎ ডাক্তারকে দিকে এগিয়ে দিলেন। খাবার দেরি কত মিসেস বোস? অন্নপূর্ণার দরবারের শিব ভিখারি, তাকে চুপ করেই হাত পেতে থাকতে হয়। কিন্তু শিবের চেলারা হলো ভূত, তারা খিদে লাগলে মানবে কেন? হয়ে গেছে, জায়গা করতে বলে এসেছি। হয়ে যেত এতক্ষণ। ঠাকুরটা যে ভয় পেয়ে মাটি করলে। চাকরটা তাকে আগলাচ্ছে, রান্নাঘর থেকে সব এ ঘরে এনে তবে জায়গা করবে। ওই দেখুন, ভূতের চেঁচামেচি শুরু হয়ে গেছে। দেখছি আমি। দাঁড়ান। কি? আমি বলি মাংসটা, ওটা না খাওয়াই ভালো। মাংস বাদ দেব? আপনি কি পাগল হলেন ডাক্তারবাবু? মুসলমানের কবরখানা, তার উপর মুরগির মাংস। মানে ভূত মানি চাই নাই মানি, আমরা ডাক্তার। ভূত মানা আমাদের উচিত নয়, মানবই বা কেন? তবে যখন একটা খুঁত হয়ে গেল, মানে বুবু করবার সময় ঠাকুরটার থুতু টুতু পড়লো কি না কে জানে, কিংবা আরও কিছু হলো কি না কে বলতে পারে, তখন কাজ কি? আমার ঠিক রুচি হচ্ছে না। খাওয়ার সময় দেখা গেল মাংসের রুচি সমাগত স্থানীয় ডাক্তারদের কারুরই প্রায় হলো না। প্রদ্যোৎ ডাক্তার রেগে আগুন হয়ে উঠলেন ঠাকুরটার ওপর। এ ওর বদমাইশি। আপনারা এটা বুঝতে পারছেন না? একেবারে স্পষ্ট হয়ে গেছে এইবার। এই রকম একটা ব্যাপার করলে আপনারা কেউ মাংস খাবেন না। লোকাল লোক, এখানকার বিশ্বাস অবিশ্বাস জানেন। ঠিক হিট করেছে। এইবার ব্যাটারা গোগ্রাসে গিলবে। চারুবাবু বললেন, তাই খাক, ব্যাটারা খেয়েই মরুক। বুঝেছ না, হেভি ডোজে ক্যাস্টর অয়েল ঠুকবে। তবে বুঝেছ না, আমাদের রুচি বললাম তো। থাক না, যা আসল কাজ তা তো হয়ে গেল। নবগ্রাম কোঅপারেটিভ মেডিকেল স্টোরস অ্যান্ড ক্লিনিক্যাল ল্যাবরেটরি, একটা মস্ত কাজ করলেন আপনি আজকে। ক্লিনিক্যাল টেস্ট ছাড়া এ যুগে এক পা এগুনা যায় না, উচিত না। অ্যান্ড আপনি ওই কথাটা যা বললেন সেটা আমি মানি। ঠিক বলেছেন। কবজ মাদুলি দৈব ওষুধ যদি ফল হয়, আমরা প্রতিবাদ করব না, কিন্তু একে প্রশ্রয় দেব না। তাঁরা চলে গেলেন একে একে। প্রদ্যোৎ চাকর এবং ঠাকুরকে ডেকে বললেন, কালই দুজনে মাইনে মিটিয়ে নিয়ে চলে যাবে। মঞ্জু বললে, এটা তোমার অন্যায় হলো। না, হয়নি। তুমি সে সময় ঠাকুরের চেহারা দেখোনি? লোকটা ঠকঠক করে কাঁপছিল। কি বলুন মিস্টার সেন? সেন বললেন, ভয় লোকটা পেয়েছিল প্রদ্যোৎ। সেটা মিসেস বোস ঠিক বলেছেন। হি ওয়াজ ট্রেমলিং লাইক এ লিফ, পাতার মতো কাঁপছিল। প্রদ্যোৎ বললেন, তোমাদের কথার মান রাখতে হলে আমি বুঝব লোকটা অত্যন্ত ভূত বিশ্বাসী। এটা কবরস্থান, রাঁধছে মুরগির মাংস, সুতরাং কবর থেকে ভূত উঠে আসবে, এইসব মনে মনে কল্পনা করছিল সন্ধে থেকে, এবং তারই অবশ্যম্ভাবী পরিণতিতে সে ভীষণ দেখেছে। এ লোককে আমি হাসপাতালে রাখতে পারবো না।
আমার রোগীরা ভয় পাবে। কাল ভোরেই ওদের চলে যেতে হবে। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের পর্ব আরণ্যনিকেতনের। এই উপন্যাসের সমস্ত পর্বগুলি পেতে হলে আমার এই ভিডিওর নিচে যে বারে চ্যানেলের নামটি লেখা রয়েছে সেখানে টাচ করবেন। তাতে আমার চ্যানেলের হোম পেজ খুলে যাবে, সেখানে প্লে লিস্ট পাবেন। প্লে লিস্টে টাচ করলেই আরণ্যনিকেতন পেয়ে যাবেন। সেখানে সব পর্বগুলি গুছিয়ে রাখা আছে আপনাদেরই জন্য। পড়ে ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক হবে। আজকের মতো নমস্কার।